বাড়িতে যে কেউ আছে টের পাওয়া যাবে না, অথচ কী শান্তিতে উনি বসে রয়েছেন। আমার মনে হয় না যে ওনাকে যদি বলা হয় ফ্লাইটে করে তোমাকে ইসের চূড়ায় নিয়ে যাব, মানে সর্বোচ্চ ইসে লাস ভেগাসে নিয়ে যাব, ওখানে তোমাকে কোটি টাকা পার ডে এনজয় করো, উনি বলবে না ভাই, দিতে হবে না। তুই আমাকে ১০০ টাকা দিস রোজ, আমি এইখানে বসে থাকবো, আমি নেব না, ওই ইসে নেব না, আমি এটাই দেখবো। উনি এরকম শান্তিপ্রিয় মানুষ। আর তুমি তো জানো আমি এসব খুব ভালোবাসি একটু, মানে সংযম, ত্যাগ স্বীকার, এগুলি আমি খুব ভালোবাসি। যে আমি আমার এটা নেব, এর জন্য আমি কোটি কোটি টাকা ত্যাগ স্বীকার করে নেব। এই জেদটা আমারও আছে। তো মানে আমার যেটা নেওয়ার সেটাই আমি নেব। এরপরে সেটা যদি আমির খান যেচে আমাকে দেয় তাও আমি নেব না, কারণ ওটা আমার কাছে ডিস্টার্বেন্স, ভাল লাগে না। তো ওইভাবে ওনার সাথে আমার এত ওই হয়ে গেল। মা একদিন দেখে আমাকে ডাকছে, শোনো শোনো, বোন বোন করে ডাকছে। হ্যাঁ, শোনো, প্রথমে বলতো ভালো মেয়ে, ওই যে ওনার বিড়াল ধরে দিয়েছি ও, তার মধ্যে কোথায় একটা রাস্তার কুকুরের কপাল চটে গেছিলো, বাচ্চা তো হয়তো গাড়ি ভরিতে ধাক্কা খেয়ে, সেই দুজনে মিলে একটুখানি ধরাধরি করে সেবা শুশ্রূষা করেছিলাম, তবে সেই হিসাবে একটু কথাবার্তা হয়েছিল। আই বোন, প্রথমে ডাকতো ভালো মেয়ে, তারপরে ডাকতো কারোর কিছু হলে আমার কাছে চলে আসতো। ধরো তো কারোর কুকুরে ঠ্যাং ধরতে হবে, কারোর কুকুরের লেজে ওই হয়েছে, আমার কাছে চলে আসতো। মানে ধরো হেল্পার পাচ্ছে না, ধরো ওই বাড়ির মেয়েটাকে দেয়। তো প্রথমত ওই বাড়ির মেয়ে, পরে জানতো যে ওই বাড়িটা ভাড়া থাকে মেয়েটাকে দেয়, তারপর বলতো ওই বাড়ির মেয়েটাকে দেয়। যার জন্যই তো ওরা আমার জন্য ফ্ল্যাট দেখেছিল। মানে পাড়াপড়শিও ভালোবাসতো আমাকে, মানে প্রতিবেশী, ওখানে তো আর পাড়াপড়শি হয় না। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আর গাড়ি মানে বাস যাচ্ছে যেখান দিয়ে, হাওড়ার বাস, এই বাস, এখানে তো আর পাড়াপড়শি হয় না। তো তারপরে শিবু হঠাৎ করে দেখি কি আমার জন্য দুটো না তিনটে আতর কিনেছে। আমাকে বলছে এটা তুমি নেবে। আমি বললাম তোমারটার গন্ধ, বললো আমি এই তিনটে আতরই মাখি, দেখালো। তারপরে আমি বলছি, আর তখন এমন অবস্থা, হুম, মানে আমার তখন আমি সবে বোধহয় ঢুকছি বেরোচ্ছি, মানে এসে বেরো হাত মুখ ধোবো টোবো, হসপিটালের যতক্ষণই হোক হেলথের তো কাজ, চান টানটা করতে হয়, পরিষ্কার করতে হয় তো নিজেকে, জার্নালিস্ট তো করতেই হবে। হ্যাঁ, আমি না আসার পরে যতক্ষণ না ফ্রেশ হই না, আমার মেজাজ থাকে মানে একদম তিরিক্ষি আসলে। বুঝতেই পারছো, আমার ঘুরে ফিরে এসে আমার মেজাজ তিরিক্ষি থাকে না। যখন আমি একটু অসুস্থ হয়ে পড়ি না, বিশেষ করে এইসব যান ছড়ানো রোগে, নিজেও যদি আমি অসুস্থ থাকি, হ্যাঁ, মানে অন্যে অসুস্থ, আমি সামনে রয়েছি, বিরক্তি হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমি যখন নিজেও অসুস্থ থাকি এবং আমার সামনে কেউ আসলে টাসলে আমার খুব বিরক্ত লাগে। কারণ আমি কত প্রিকশন নেব, নিজেকে কত রক্ষা করবো, তুমি নির্বোধের মতো এসেছো কেন, তুমি দেখছো আমি মানুষটা অসুস্থ হয়ে রয়েছি, হ্যাঁ, তুমি আসছো বলে আমাকে এই অসুস্থতার মধ্যে আরও একটুখানি নিজেকে ওই করতে হচ্ছে, আমার ভীষণ বিরক্ত লাগে। তো যাই হোক, সেটা না, বুঝেছো, এসব হেলথ সেক্টরের কাজে ছুটে এসে হাত মুখটা ধুতেই হয় ভালো করে। তখন আমার মেজাজটা গরম হয়ে থাকে একটু। তো যাই হোক, কিন্তু ওদের মানে একটা মানুষ, আমি এমনিতেই জানি একটু টেম্পার মেয়ে আছি। টেম্পার আমি খুব না, মানে কাজবাজের ব্যাপারে একটু টেম্পার আমি, মানে একটু প্রফেশনাল ব্যাপারটা না থাকলে আমার মাথাটা গরম হয়ে যায়। আমি নিজেও প্রফেশনাল, আমি চাই প্রফেশনাল ওয়ার্ক। আর স্পিড ওয়ার্ক, মানে এনি কাইন্ড অফ ওয়ার্ক আমি খুব স্পিডে পছন্দ করি, দ্রুততার সঙ্গে। খুতুর খুতুর কাজ আমার পছন্দ হয় না। যার জন্য আমার এখানে ভালো লাগে না। তো যাই হোক, খুতুর খুতুর কাজ, আমি কাজের লোক দেখলে বলি তোমার হাতে স্পিড আছে, আগে জিজ্ঞাসা করি। স্পিড না হলে কাজ করবে না, তোমার অত আলপনা দেওয়া কাজে আমার দরকার নেই, আমার দরকার শক্তির কাজ। তুমি আলপনা কত দিতে পারো আমার জানার দরকার নেই। তারপরে আমার বাড়িতে শক্তির কাজ কাজ প্রয়োজন। এক ঘষাতে তোমার যদি মেজে পরিষ্কার হয়, আমি সেই মানুষকে নেব। তুমি 50 বার এসে ঘুষছো, আমি, আমার কাছে সেসবের কোনো দাম নেই। তো আমি হচ্ছে এরকম, বুঝেছো, মানে আলতো কাজ আমি পছন্দ করি না। তো যাই হোক, তারপরে আমাকে দেখি কি আমাকে দিয়েছে, আমি বলছি মা কেন বৌদি এটা, বলে কি না না এটা তুমি নেবে। কেন, বলে কি তোমার আমার গায়ে থেকে একই গন্ধ বেরোবে, তুমি বলো সুন্দর গন্ধ, ওর ওর গায়ে থেকে সুন্দর সুন্দর পারফিউমের গন্ধ সবাই বলে, একই গন্ধ বেরোবে। বলে কি বৌদির গায়ে থেকেও যা গন্ধ বেরোবে ননদের গায়ের থেকেও। ননদের কেন, আমার তখন তুমি বোন আমার, এমন করে। আমি বলছি ঠিক আছে। তা আমি তারপর টাকা দিতে চেয়েছি, আর হ্যাঁ, তারপর নেবে না নেবে না, তারপর আমি অনেকবার অফার করেছি, টাকা নেয়নি, তারপর আমি চলেই আসলাম। তারপর একদিন গিয়েছিলাম, ও রাস্তাও পার হয়ে আসতে বলছে এখানে এখানে, অনেক মানে অনেক দিন বাদে গেছি। মানে আমি ওখানে যাওয়ার পরে না, থেকে থাকার পরে না, আস্তে আস্তে ওই বাড়ির সবার মতো আমার একটা বেশ পরিচিতি হয়ে গিয়েছিলো, ভালোবাসতো সবাই, জানতো জেঠিমার আর এক মেয়ে, এরকম হয়ে গিয়েছিলো। মানে অনেকেই জানতো না যে জেঠিমার, হ্যাঁ, জেঠিমাও সব জায়গায় বলতো আমার মেয়েরা, আমার মেয়েরা, সেইভাবে দিদিমণির মতো করে বলতেন। কিন্তু
আমি বেশি থাকতাম তো, আর জেঠিমার সাথে আমি বেরোতামও বেশি। কিছু হলে জেঠিমাকে পাঠিয়ে দিলাম। আমার নিজের ঘরে না পাঠানোর আগে আমি ওই যে কলকাতা শহরের মানুষরা আছে না, যে ওপর থেকে দড়ি বেঁধে নিচে দেয়, ও কত কিছু পাঠিয়ে দিতে। আমার কত কিছুর দায়িত্ব যে জেঠিমার ছিল বোধহয়। এতগুলি মেয়ে উনি রাখতেন, কোনো মেয়ে বোধহয় এইভাবে জেঠিমার ওপর দায়িত্ব ছেড়ে দিত না। আমি সব দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম। বললাম তো আমি এখানের চেয়ে বেশি দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম। মানে এখানে তো আমি দায়িত্ব ধরে রাখি। ধরতে হয়, যেহেতু মা পারে না, বাবা নেই। বাবা থাকলে করতে হতো না কিছু। বাবা থাকলে আমি একদম, বলেন আমার গলার থেকে এটা না থাকলেও আমার হবে। মানে এইটা যদি আমার একদম গোবর হয়, ফাঁকা, বলে না ফাঁকা ড্রাম, তাতেও আমার চলবে। আর জেঠিমার কাছেও আমার তাই। ইভেন জেঠিমার সাথে থেকেও যদি আমার জেঠিমা যদি সাথে থেকেও করি, তাতেও আমার তাই। বুঝেছো? এখনও যেমন ব্রেনটা আমার ফাঁকা থাকে জেঠিমার জন্যই। মানে আমি ঝরঝরে থাকতে পারি। এই একটা ব্যাপার আছে আমার। তো সেসব মানুষকে তো আমি ভালোবাসবই। তো সবাই জানতো আমি ওইখানকার লোক, বুঝেছো তো? যার জন্য ওরা ফ্ল্যাট দেখেছিল আমার জন্য, যে ও আরেকজন আবাসিক হয়ে যাবো একদম পুরো। তার হলো না। এইবার যাবো, মা তো কানের পোকা বের করে দিচ্ছে। আমি চাই আমার মেয়ের ওখানে একটা ফ্ল্যাট হোক। আমি মেয়ে আমার ওই জায়গাটা পছন্দ করে, এখানেও থাকবে। ওখানে বলেছিল যে গুড়িয়ার সাথে, মানে আমার খুড়তুতো বোনের সাথে। আমি বলছি গুড়িয়ার সাথে ঠিক আছে, বাট আমি থাকবো জেঠিমার সাথে। কারণ আমি সাউথ ক্যালকাটা কালচারের চেয়ে না, আমি নর্থ ক্যালকাটার কালচারে আমি অভ্যস্ত বেশি। মানে আমি একটু পুরনোপন্থী মানুষ, যেখানে পুজো থাকবে, গঙ্গা স্নান থাকবে। আমি করি না, করি সন্ধ্যা আহ্নিক থাকবে, উপোস থাকবে, এই পার্বণ, ওই যোগ, এগুলি থাকবে। এগুলি দেখতে আমার ভালো লাগে। সেকেলে কালচারটা, সেকেলে না, যেটাকে বলে বনেদি কালচার। আর সাউথ ক্যালকাটার কালচার হচ্ছে আধুনিক কালচার। মানে যে কোনো কিছুর আধুনিকতাটাকে ধরো, ট্রেন্ডিটাকে ধরো, তুমি ঝট করে ধরে ফেলো। বুঝেছো তো? ব্যাপারটা মানে ধরো লন্ডন, সেটা হচ্ছে বিদেশি কালচার। হ্যাঁ, বিদেশির মধ্যে হচ্ছে পুরনো বিদেশি, আর আমেরিকান কালচার হচ্ছে নব্য কালচার। তো আমি একটু পুরনো কালচার, একটু রেস্ট্রিকশান, কনজারভেটিভ, রক্ষণশীলতা, এগুলো আমার খুব ভালো লাগে, যেটা আমার জেঠিমার বাড়িতে আছে। আর যেটা নর্থ ক্যালকাটায় আছে। নর্থ ক্যালকাটা সাউথ ক্যালকাটা সহজে বনে না। তো স্বাভাবিকভাবে আমার সাথে আমার বোনেরও বনে না। মেন্টালিটিতে আমার বোন প্রচণ্ড আধুনিক। আধুনিক বলে হট প্যান্ট পরা সে আধুনিক না, মানে আধুনিক মনস্ক। ও ঝট করে এটা ধরতে পারে, এর সাথে মিশতে পারে। আমি যেমন একটু খুঁতখুঁতে, গ্রাম্য মানুষও যেমন খুঁতখুঁতে। গ্রাম্য মানুষরা তো মিশুকে হবে বেশি, আমি কিন্তু খুঁতখুঁতে। আমার বোন প্রচণ্ড মিশুকে। মানে আমার বোন, আমার মায়ের, সত্যি কথা বলতে, আমার মায়ের ক্ষেত্রে যদি আমার বোন মায়ের মেয়ে হতো, আমার মা মানে বোধহয় ২ হাত তুলে বলতো, মানে আমি জিতে গেছি। এত টেনশন আমার মার থাকতো না, এত বুঝে আমার মাকে চলতে হতো না। আমার বোনও ভালো থাকতো, আমার মাও ভালো থাকতো। বা এটা আমার যদি ২ বোন হতাম, আমার মা বোধহয় এই ছোটো মেয়ের কাছে ভালো থাকতো। বলছে তুই ঘুরে ফিরে দিদিকে দিয়ে, বলে না অনেকে এই মেয়েটাকে নিয়ে ঝামেলা করে, ওরা একটু দিয়ে থুয়ে সরায় দেয়। হ্যাঁ, দিয়ে থুই সরায় দেয়, মানে না তা তোর জিনিসটা আলাদা হয়েছে, আমি আমার এই ছোটো মেয়ের সাথে থাকবো। থাকে না মানুষের? তার জন্য আমার সাথে ঝগড়াও বলছি না, কিন্তু বলে না, মানে ফ্রিনেসটা বা বনিবনাটা হবে বেশি আমার বোনের সাথে। বুঝেছো তো? মানে দুজনে এক রকম চিন্তাধারার একটু। আর আমার সাথে বোনেরও হয় না, মায়েরও হয় না। আমার সাথে হয় আমার জেঠিমার। বুঝেছো তো? জেঠিমা, পিসিমা, এদের, হ্যাঁ, এরা আবার একটু একরকম আমরা। তো আমার সাথে যে কারোর হয় না তা না। আমার সাথে আমার জেঠিমা, পিসিমা, ওই বাড়ির সবার। বুঝেছো তো? আর বোন একটু নব্য কালচারের। নব্য মানে নতুন কালচারের, বুঝেছো তো? মানে অনেক কিছু ছাটকাট দিয়ে চলে, ঠিক আছে? মানে আছে আমার রসদ, এবার আমার ব্যাস, আর ওর কোনো ব্যাপার না। আমার শুধু রসদ হলে হয় না, সাথে কন্ডিশন আছে অনেক। তা আমি অনেক বেশি শর্ত সাপেক্ষ মানুষ। হ্যাঁ, অনেক কিছু ভেবে চিন্তে গ্রহণ করি, এরকম একটা ব্যাপার। আমার বোন কিন্তু অতটা না। বুঝেছো? আমার বোন কিন্তু প্রচণ্ড ফ্রি, প্রচণ্ড ইজি মেয়ে। হ্যাঁ, অনেক কিছু অত দেখে না, শোনে না, অত গায়ে মাখায় না। গায়ে মাখাই না আমিও, কিন্তু মিশুকে হতে গেলে তো অনেক কিছু গায়ে মাখানো যাবে না, না? তুমি যদি লোকের সাথে মিশতে চাও। হুম, বা বলে না, যাহ ঠিক আছে, হয়ে গেছে ওই জিনিস। আমার আবার তা না। বুঝেছো? আমি একটু লিমিটেড পছন্দ করি, লিমিটেড লোকজন পছন্দ। ও একটু লোকজন বেশি পছন্দ করে। আমি লিমিটেড লোকজন, মেলামেশা, আত্মীয়-পরিজন সব কিছু আমি লিমিটেড পছন্দ করি।
যাবো আসবো কোনো বাড়িতে লিমিটেড লোক আমার বাড়িতে আসবে, সব কিছুতেই তাই। আত্মীয় পরিজন অনেক আছে, সবার সাথে একেবারে মেখে ঝেঁকে একেবারে পাঁচমিশালি 12 মিশালি ও আমি হতে পারবো না। আমি দুজনের সাথে থাকবো, তারপরে সবাই মিলে এর ওর অনুষ্ঠানে গেলাম, ঠিক আছে। আমার এত আত্মীয় করে ঘেটে ঘ আমি পারবো না। তো মানে ঘেটে ঘ বলবো না, মানে এরকম আমার কাছে এটা ঘেটে ঘ, আর ওর কাছে হচ্ছে আমরা সবাই মিলে থাকি। আমার অতটা নেই, বুঝেছ। এর যেন বোন খুব ভালো, পারবে, এটা দেখতেও ভালো, সব কিছুতে ভালো মেয়েটা। কিন্তু ওই যে বলে না, বেশি ভালো হলে চলে না লাইফে। ভালো হলে পরিবারের দাম পায় না, এটা ঠিক। যে বেশি ভালো না, সে নিজের পরিবারের দাম পায় না। আবার বাইরের লোককে বেশিক্ষণ রাখে না। তুমি যদি বাইরের লোকের কাছে থাকো, বাইরের লোক তখন তোমার পরিবার হয়ে যাবে। তুমি যদি বাইরের লোকের সাথে যখন এক ছাদের তলে শেয়ার করবে, তোমার বাইরের লোকটা তোমার পরিবার হয়ে যাবে। তুমি ওই পরিবারে যখন ঢোকো, তখন আবার তোমাকে পছন্দ করবে না। মানে ও যেখানে না থাকবে বেশিক্ষণ, ওকে পছন্দ করবে। মানে মিশুকে কেউ, বুঝলে তো, মানে যে কোনো মানুষকে খুব সহজে আপন করতে পারে। আর আমি ঠিক উল্টো, যে কোনো আপন মানুষকে খুব সহজে পর করতে পারি। খুব সহজে পর, মানে আমি একটু সম্পর্কটা কম পছন্দ করি, সম্পর্কের গভীরে যাই না। সম্পর্ক অতটা আমার কাছে প্রায়োরিটি পায় না। হ্যাঁ, সম্পর্ক পায় দাদা, ওই একটা সম্পর্ক আমার, বেশি সম্পর্ক আমার ভালোও লাগে না। দাদা সম্পর্কটা আমার ভীষণ প্রিয়, কী জানি কেন। দাদা খুব ভালো লাগে, কেন যে এত দাদা ভালো লাগে আমি জানি না। নিশ্চয়ই আগের জন্মে কিছু একটা হয়েছিল। লোকের যেমন নায়ক নায়িকার বিচ্ছেদের পর পরের জন্মে জন্ম নেয়, এরপর একটা সিনেমা হয়ে যায়, তখনও গন্ধে গন্ধে চলে যায় ওর কাছে, টানে টানে চলে যায়। আমার মনে হয় আমার বোধহয় আগের জন্মে কোনো দাদা ছিল, তার সাথে আমার বিচ্ছেদ হয়ে গেছিলো। বিচ্ছেদ মানে সে মৃত্যু দ্বারাও হতে পারে, অ্যাক্সিডেন্ট দ্বারাও হতে পারে, কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া হতে পারে, কোনোভাবে বিচ্ছেদ হয়েছিল দুজনের। এদিকে দু তরফেরই দাদা সম্পর্কটা, হয়তো অনেক দাদাই ছিল আমার, এরকমও হতে পারে, অনেক দাদার বোন আমি হতে পারি। সে গরিব ঘর হোক, বড়লোক ঘর হোক, ট্রাইবাল হোক বা রাজবাড়ি হোক। সেজন্যই বোধহয় আমার দাদা ব্যাপারটার সাথে অতি সহজে বনে যায়, বা দাদা ব্যাপারটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে। দেখো, আমি নিজেই সিস্টার ছিলাম, আমি বলি তো আমি হয়তো খ্রিস্টান সিস্টার ছিলাম, আর সবাইকে আমি ব্রাদারের মতো দেখতাম, এটাও হতে পারে। তো দাদার সাথে ভীষণ ওই হয়, মানে যদি বলো যে তুমি যদি কাউকে মিস করো অতীতের এটা ওটা, আমি বলবো হ্যাঁ দাদাকে খুব মিস করি, কোনো একটা দাদাকে আমি মিস করবো। এরকম দাদা ব্যাপারটা এর জন্য না, আমি যে আমার কর্মজগতে গেছি, ওখানে কিন্তু সব আমার দাদা দাদা এই দাদা দাদা, মানে আমার যে বছর পাঁচেকের বড়, 10 বছরের বড়, 9 বছরের বড়, 15 বছরের বড়, কিন্তু ওখানে তো দাদাই ডাকে, যেহেতু দাদা সম্পর্কের মতো হয়ে গেছে। তারা আমাকে দেখেও রেখেছেন। তো আমি না অনেক বেশি, মানে আরও বেশি, মানে ইমোশনাল হয়ে গেছি। মানে দাদা, রেসপেক্ট, মানে অনেকটা বেশি। কেন জানি মনে হয় যে আমার এখানে হয়ে যাবে সব কিছু কাজ বাজ, সত্যিই হয়েছে। আমি যদি এক্সপেক্ট করেছি যে আমি সর্বোচ্চ পাওনা পাবো 100 টাকা, দেখেছি আমি 500 টাকা পাচ্ছি। কারণ আমার যোগ্যতা দিয়ে আমি 100 টাকা পাই। দাদা জানে যেহেতু ওর যোগ্যতা দিয়ে ও 100 টাকা পায়, ও ওরকম 5টা কেস আমাকে দিয়েছে। সাপোজ আমি একটা বলছি, ডাক্তারবাবু যে সে আমাকে 5টা কেস দিয়েছে, সেই হিসাবে আমার 500 টাকা হয়েছে, যে মেয়েটা 100 টাকা নিয়ে চলে যাবে 5টা দিয়ে কেস। আমার যোগ্যতায় যেটুকুনি হয় সেই কেসগুলো আমাকে দিয়েছে, সেই হিসাবে আমার 5টা হয়েছে, বুঝতে পেরেছ। সুতরাং দাদা আমার খুব ভালো লাগে, এখনও আমি আমার দাদাকে মিস করি, ভীষণ মিস করি, জানো না। মাঝে মাঝে যখন যদি বলো ডুকরে কান্না পায়, তো আমি আমার ভীষণ বর্তার জন্য কান্না পায়। আমার কলকাতার যে বর্তা ছিল, ভীষণ ভালোবাসতো, প্রকাশ করতে পারতো না মুখে, অত কবিতা গান বাজনা বলে বলে, বড় ভালো ভালো কথা, মিষ্টি মিষ্টি কথা বলতে পারতো না। বস, ওঠ, যা, এরকম মানে একটা গার্জিয়ানশিপ ছিল, আর আমি ভীষণ ভালোবাসতাম এই জিনিসগুলো, ভীষণ ভালোবাসতো, আমাকেও ভালোবাসতো ও, আমিও ওকে ভালোবাসতাম, সম্মান করতাম। ও থাকলে আমার মনে হতো বাবা, মানে ও থাকলে আমি জানি ফুচকা খেলে টাকা দেবো না, অথচ হচ্ছে আমি বড়লোক। কিন্তু দাদা তো আমার দাদা খাইয়েছে। আমি নিজে 50 টাকার খাই, আমার দাদা যে 10 টাকার খাইয়েছে, এটা যেন আমার কাছে বিশাল ব্যাপার। আমার দাদা খাইয়েছে না 10 টাকার, কেন আমি দেবো? আমার দাদা খাইয়েছে না 10 টাকার, আমি তো চাইলেই 50 টাকার খেতে পারি, কিন্তু ও যে হেট হয়ে যাবে তাতে, ও যে ছোট হয়ে যাবে, বৌদির কাছে ওকে বড় দেখাতে হবে না, তো আমার 10 টাকাটা নিয়ে আমি আনন্দ করবো না, এরকম, জানো তো। খুব মাঝে মাঝে মিস করি, মাঝে মাঝে আমার এত কষ্ট পায় তখন, কষ্ট, তখন মা বোঝে যে আমি আমার বুবাই, তার জন্য খুব কষ্ট পাই। তো যাই হোক, কিন্তু তারপরের দিকে কিন্তু আমার আর ইসে আসলো না, শুধু দাদাকে আমি ভীষণ ভালোবাসতাম। ও মাঝে মাঝে ভাবতাম যে দাদা বৌদিটা বুদ্ধি করে যদি চলে আসতো তখন, একটা ছেলে তো আমাদের বাড়িতে ছিল, তখন ও দাদা বৌদিই হয়ে যেত। হ্যাঁ, মারা তো নিয়ে আসতে চেয়েছিল, মা বাবা ভীষণ ভালোবাসতো তো,
কারণ আমার বাবার বিয়ের আগে ওর জন্ম, অনেক আগে, অনেকটা বড় আমার চেয়ে। মানে অনেকটা গ্যাপ, কাকা কাকিমার এই সন্তানের সাথে বাকি সন্তানদের গ্যাপটা বেশি আছে। তো আমার কাকা তো দাদা, বুঝেছো? তো আমার বাবার বুকে বসে থাকতো, যার জন্য না ওর ইয়েটা না, মানে আমার বাবা নিতে পারেনি ওর ডেথটা। খুব অসুস্থ হয়ে পড়েছিল, মানে এমনকি বাবার মৃত্যুর সময়ও বাবা কিন্তু ওর কথা বারবার বলেছে, বারবার। যদি মানে দুটো ভাইপো ছিল, মানে বাবার দুই ভাইপো, তার মধ্যে যদি 100 বার বলে থাকে, বাবা ওর কথাই বলেছে 75 বার। আর বাকি 25 বারের মধ্যে কাকা, অন্য ভাইপো এদের কথা বলেছে। ভীষণ এই ছেলেটাকে ভালোবাসতো। এরও ছিল, এও বংশের বড়, আমার বাবাও বংশের বড়, মানে আমার বাবা যেমন বংশের বড়, পরের জেনারেশনে ও বংশের বড়। খুব ভালোবাসতো, বুকটার মধ্যে বসিয়ে রাখতো। সেই বাবার বুকে ব্যথা হলো, তখনও বলেছে এইখানে আমার বসিয়ে রাখতাম বুবাইকে, সেই বুবাইকে কেড়ে নিয়ে নিল, খুব কষ্ট পেয়েছে। যাই হোক, অতীত ওই ওর মাও কষ্ট পেয়েছে, থাকলে কি হতো আমাদের সাথে, এই আর কি। বসিয়েই খাওয়াতাম, কত ছেলে পেলে তো বেকার আছে, কাজ করে না, তার বাবা মারা বসিয়ে খাওয়ায় না, কাকা জ্যাঠারা বসিয়ে খাওয়ায় না, ফেলে দিতাম নাকি? কখনোই ফেলতাম না। অন্যেরা এসে খেয়ে গেল, তাও আমার বাড়ির লোক খেতে পারলো না। এর জন্যই আরও কষ্ট পায় বাবা, পেয়েছেও। আমার ওপর কোনো হ্যাপাই দিয়ে যায়নি ওরা কেউ, যে ওকে খাওয়াবে, ওকে পড়াবে। মানুষে তো মরেও যায়, দিয়ে যায়। যে ছেলেটা বড় হলো, ওর মা বাবাটা নেই, থাকে না? না, দেওর যা নেই, মারা গেছে, অন্য কাকার ঘরে বড় হচ্ছে, থাকে না সেরকম? আগে হয়তো ঠাকুমা দাদুর কাছে থাকতো, তারপর ঠাকুমা দাদু মারা গেছে, কাকা জ্যাঠার কাছে বড় হচ্ছে, থাকে না? থাকতে পারতো দাদাটা। সেরকমও তো আবার অনেকের দেখবে, প্রথম সন্তান কাকা জ্যাঠা পিসি এদের সাথেই বড় হয়ে যায়, মানে দিয়ে দেয়, পরে আবার মানে বাবা মা আর একটা সন্তান নেয়, আর একটা বাচ্চা নেয়। কিন্তু ওটা ঠাকুমা বাবা কাকা জ্যাঠা তাদের সাথে বড়, অনেক বাড়িতে আছে, তার কারোর ভাইজি, কারোর ভাইপো বড়টা বড় হয় ঠাকুমাদের সাথে, ঠাকুমা জেঠু কাকু, মানে এরকম একটা থাকে। আমার অনেকের মুখে আমি শুনেছি যে আমার ভাস্তি আমাদের বাড়িতে থাকে, হ্যাঁ, পরে দাদার আর একটা বাচ্চা হয়েছে। সেরকমও থাকতে পারতো, কারণ কাকিমার তো অনেকগুলি ছেলে মেয়ে ছিল, কাকা কাকিমার। দাদাটা থাকলেই হয়ে যেত। তারপর তো দাদার মেয়েটাকে ভেবেছিলাম নিয়ে আসবো, পুচকি মেয়ে। হুম তাও ভালো ছিল, আমার খুব ন্যাওটা ছিল। ন্যাওটা মানে কি, আমি ভীষণ ভালোবাসতাম। তারপর দেখলাম যে ছেলে ওরা আনতে দেয় না, কিন্তু ছেলেটা আনলে না ছেলেটা বেঁচে যেত। আমাদের ওই বাড়িতে না ছেলেদের আয়ু কম, যার জন্য আমার বাবাকে সরিয়ে আনার পরে আমার বাবা বেঁচে গেল। আয়ু কম, কেউ 60 বছর হয় না। তো যেমন ভাইপোটা মরে গেল, সেই হিসেবে ভাবি যে মাঝে মাঝে যে ওদের বোধহয় মৃত্যুই টেনে রেখেছিল, নাহলে তো চলে আসতে পারতো, যে এইখানে থাকবো, ওইখানে ঝামেলা হয়, আমরা এখানে থাকবো। আরে জ্যাঠার পয়সাতেই থাক না রে বাবা, তাহলেও তো হয়, থাকতিস, থাকলে তো জ্যাঠার পয়সাটা পেতিস তোরা, তোদের কোনো খরচ হতো না এইখানেই। আরে ও বড় করতে হতো, না হলে লাখের টাকা খরচ হয়ে যেত। ভালো স্কুল, আমি ভালো স্কুলে পড়বো, কি মন্দ স্কুলে পড়বে? তা নিশ্চয়ই হতো না। ভালো পড়াশোনা, আরে 3 বার ফেল কর না, আমার বাবা কি অতটা একটা ছোটো, তুই ফেল করছিস, আমার মুখ নষ্ট, এটা হয়েছে। ফেল করলে তো আরও ভালো, আরও 1 ক্লাসে 3 বার পড়বি, তাতে আরও খরচ ইনভেস্ট হচ্ছে। তো জ্যাটাকে খরচ করাবি তো এইভাবে খরচ কর, বোকা নাকি? করেনি, কিচ্ছু নিল না, বাড়ি নেব। ওরাও অবশ্য দাদারাও বলেছিল দিস না, তাহলে কিন্তু আমরা মরে যাবো, বাড়ির বাড়ির থেকেও ইসে হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। সে দিইনি, কিন্তু এসে তো থাকবি না, বাইরের লোক দুনিয়ার লোক খাইলো, তোরাই খাইতে পারলি না। আত্মীয় পরিজন খেলো, মায়ের দিকের সবাই আসলো থাকলো, ভোগও করতে পারলো না, হজম করতে পারলো না। যে তোদের মুখের জিনিস অনেক খেলে হয়, তোরা আসলি বলে ওরাও খেলো, আসলি না বলে ওরা খেয়ে মধ্যেখানে বেমক্কা এক একটা মরে যাচ্ছে, মরে গেল। তোরা থাকলে ওদের এই জিনিসটা তো হতো না, ওরা স্বাবলম্বী হয়ে যেত অনেক, নিজেদের মতো করে ওরাও ওদের কাকা জ্যাঠা ঠাকুমার সাথে যেভাবেই হোক অ্যাডজাস্ট করে নিত। তুমি সুযোগ পেলে ঘোড়া দেখলে মানুষ ঘোড়া হবে, এটা জিনিস ঠিক। তা তুমি যদি ঘোড়াটা না হও, ঘোড়াটা না পেলে ওরা ঠিক যেভাবে হোক লেস্টে ফেস্টে চলে, আজকে এই জিনিসটা হতো না ওদেরও, ওরাও বেঁচে পড়তে থাকতো। পেনশনটা খেত, এই খেত, বেমক্কা মরে গেলো সব। খারাপ লাগে, শুধু শুধু এখানে ঘাসটা খেলো আর মরে গেলো সব। খাওয়ার কথা কার, তারা খেলো না, ওরা খেলে কিন্তু মরতো না। আসলে ওদের জিনিস রয়েছে, জ্যাঠারটা তো তুই খাবি। খুব খারাপ লাগে মাঝে মাঝে, এত বোকা। আমি এত কাকা জ্যাঠা করি, ওদের এত মূর্খ। আর দেখিস বোন এত ভালোবাসে তোকে, চলে আয়, তাহলেই তো হয়।
দেখিস বোন এত ভালোবাসে, চলে আয়, বউ নিয়েই চলে আয়, আসবো যাবো তাহলেই তো হয়। আমরা তো যেতে পারি না, না আমাদের এখানে চাকরি বাকরি সব কিছু, কী করে যাবো, তোরা চলে আয়। আর একটা ছেলে, ছেলে বউ যে ওখানে এক ছেলে মেয়ে, আমার কাকার ছেলে মেয়ে আছে, আর এখানে এক ছেলে মেয়ে, হতিস তাহলে আমি যদি, ও যদি থাকতো তাহলে কি আমি বাড়িঘর নিতাম? অবশ্যই আমার দাদা বৌদি নিত, দাদারই হতো, এটা স্বাভাবিক। আমি আসছি যাচ্ছি দাদার কাছেই তো থাকতো সব। তো এইভাবেই তো মানুষের ভাগ নিতে হয়, এত মাথা মোটা কিছুই পারলো না, কিছুই পারে। অবশ্য ওটা খুব নির্লোভ, এটাও ঠিক, আমার দাদা খুব নির্লোভ ছিল। সেই আমি যখনই আমাদের ওই যে কোনো হিন্দু ধর্ম অনুযায়ী যে পূর্বপুরুষকে এই দান ওই দান করতে হয়, আমি কিন্তু আমার বাবা, আমার জেঠু মানে ঠাকুরদা, আমার ছোটো কাকা, মানে আমার কাকারা যারা আছেন, তারপরে বড়দা, ভাইপো, এদের নামে কিন্তু আমি খুব দিই, জানো তো। এছাড়া আমার দাদু টাদু অনেকে আছেন, আমার বাবার বন্ধুরা খুব হিতৈষী ছিলেন আমাদের। আবার অনেকের আছে নাতিপুতি অত যত্নআত্তি করেনি, পছন্দ করেনি, মা বাবার সাথে তালে তাল মেরে ঠাকুরদা ঠাকুমার নামে নিন্দা করেছে। হ্যাঁ, এমন সময় মারাও দেখা গেছে বৌমাও তার শ্বশুরবাড়ি নিয়ে বসে বসে, মানে মহিলা যে বৌমাটা গেছে তার বাপের বাড়ি নিয়ে বসে বসে শ্বশুরবাড়ির নিন্দা করেছে। শ্বশুরবাড়িতে বুড়ো মানুষ ছিলেন, বয়স্ক, মানে মাতৃস্থানীয় পিতৃস্থানীয় মানে শ্বশুর শাশুড়স্থানীয় লোক ছিলেন, তাদের যত্নআত্তি করেনি। আমি সেই সব সব এইসব, তারা তো সম্পর্কে আমার ঠাকুমা ওরকমই হবেন, গ্র্যান্ড প্যারেন্টই হবেন। আমি জানো একটু গ্র্যান্ড প্যারেন্ট খুব ভালোবাসি, বিশেষ করে যদি সেটা বাবার দিকের হয়। মানে কোনো মানুষের বাবার দিকের মানুষকে আমি খুব ভালোবাসি। যেহেতু আমি বাবার দিকটা পাইনি, নিয়ে থাকতে পারিনি, এই জন্য আমি বাবার দিকের লোক ভীষণ ভালোবাসি। তো সেইভাবেই যার জন্য ওনাদের নামে অনীতি সব কিছু দিই, তার আশীর্বাদও পাই। নাহলে খুব যে একেবারে ফার্স্ট ক্লাস মেয়ে তো আমি না পড়াশোনায়, যে একেবারে মাধ্যমিকে অমুক তমুক, আরে 1 থেকে 100-র মধ্যেও ছিলাম না মাধ্যমিকে কোনো দিন, মানে কোনো দিন বলছি, মানে মেয়ে না সেরকম, একটা এভারেজ মেয়ে। তো কী করে পারলাম এদের আশীর্বাদ যদি না থাকে? আর কলকাতার মতো জায়গায় যেখানে বাঙালি অবাঙালি সবের মানে অ্যাংলো ইন্ডিয়ান সব ইসে করছে, মানে কম্পিটিশানের মধ্যে রয়েছে, কী করে পারলাম? একটু আশীর্বাদ থাকে। আমার ছোট্ট যোগ্যতায় আমি ছোট্ট কাজ পেয়ে গেছিলাম, এভেলেবেল, সেটাই বা কয়জন পায় বলো? সাথে 10টা মানুষের গরজ যে আমার পকেটে যেন টাকাটা আসে, এটা কে পায়? আমার পক্ষে সম্ভব? মার্কেটিং মানে অ্যাডভার্টাইজমেন্ট করা, নিজের অ্যাড দেওয়া সম্ভব? তারা সব গুছিয়ে গাছিয়ে আমাকে দিয়েছে যে ও এইটুকুনি পারে, এইটুকুনির মধ্যে যে পেশেন্টগুলি হয় ওকে দিই, যাতে ওর পকেটে 2টো পয়সা আছে, সেই আসে। সেই হিসাবে হিতৈষীও পেয়ে গেছি। এই জন্য না দাদা সম্পর্কটা, ঠাকুরদার সম্পর্ক, এগুলি না আমি ভীষণ ভালোবাসি। প্রচুর প্রফিট হয়েছে, নাহলে আমি যা মধ্যমেধার মেয়ে, হাইফাই তো ওই না আমার। হুম আর আমার যে প্রফেশন, ওই প্রফেশনে কেউ দেখবে না কার মেয়ে, কার ছেলে, কার জামাই, কার অমুক টাইটেল, ওইসব না, শুধু কাজ দেখে। প্রাইভেটের মতো। সেইখানে ওই পাওয়া কম কথা না। আমাদের মতো মধ্যমান, আমার কি বিশাল বিশাল লম্বা চড়ার রেজাল্ট? মোটেই না। মানে বিশাল বিশাল মার্কস? মোটেই না। কোনো দিন স্কুলেও ছিল না। হ্যাঁ, স্কুলে পড়াশোনা করতাম, ঠিক আছে, পড়াশোনার ভালোর মধ্যেই ছিলাম। কিন্তু তার মানে এই না যে আমাকে ধরে রাখবে যে এই শাইনিং একটা রেজাল্ট দেবে, সেই টাইপের ছিল না। হ্যাঁ, পড়াশোনা করছে, রেজাল্ট ভালো করছে, ঠিক আছে। কিন্তু যেটা মানে দিদিমণিরা যেসব ছেলে মেয়েকে একদম গোনার মধ্যে রেখে দেয়, এ করতে পারে, এর চান্স আছে, সেইটা কিন্তু আমি ছিলাম না কোনোদিন। তা সেই মেয়ে সেখানে নিজের স্কুলেই ছিলাম না, তাহলে আমি কলকাতায় গিয়ে পাবো কী করে বলো তো? তাও আবার প্রাইভেট। সরকারিতে ঠেলেগুতে ঢুকে পড়লাম, গেতে বসে রইলাম, কোনো একটা কমজোরি জায়গায় চাকরি নিয়ে নিলাম, কিন্তু বেতন একই। যেমন সাউথ পয়েন্টের লোকও যা বেতন পায় টিচার, এইখানে স্টুডেন্ট নেই, সেই স্কুলে যাচ্ছে আসতে দিব্যি খাচ্ছে, কোনো ছেলে মেয়ে নেই, সেই স্কুলের টিচারও একই বেতন পায়, সরকারি বেতন হলেই হলো। আমার তো আর সেরকম না, প্রাইভেটে করেছি, সেটা তো দেখতে হবে না। তো এগুলোই হচ্ছে পূর্বপুরুষের, যেহেতু বাপ দাদা এদেরকে খুব ভালোবাসতাম, সম্মান করি। আজও দেখেছি আমার সব, বেশিরভাগ আমার কন্টেন্ট দেখবে এদের নিয়ে, মানে দিনে সারাদিনে আমি এদেরকে নিয়ে খুবই অনেকবারই স্মৃতির সাথেও কথা হয়, হলে হয় বা না হয়। আজকে যেমন অনেকটা মোবাইলে অনেকটা সে নেট রয়ে গেছে, কথার মধ্যে তাদের কথাই বলি, কারণ আমি শুয়ে শুয়ে এদের নামেই চিন্তা করতাম এখন। ভালো লাগে খুব, এদের কথা খুব ভালো লাগে, বেশ ফ্রেশ লাগে আমার। তো বললাম, তাহলে মোবাইলটাই চার্জ দিয়ে, মানে দেখো আমার মোবাইল চার্জও হচ্ছে একদিকে, মানে একসাথেই, দেখো বিশ্বাস করো না, দেখো
এই দেখো, এখন মোবাইল চার্জ হচ্ছে, তোমাদের সাথে কথা বলছি। কারণ আমি চিন্তাটাই তাহলে এখানেই বলি আর কি, শুনুক না শুনুক, আমি তো এমনিতেই এটা নিয়ে চিন্তা করছিলাম, এই আর কি, বুঝেছো তো? তাহলে রাখছি। বাবা, 9টা 13 হয়ে গেল।